এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। কেমন দেখতে লাগবে? হেভি হেভি এক নম্বর। সরস্বতী মহাভাগের এই হোমস্টে আসার পর আমার মনে হয় না আমি আর কোনোদিন পুরুলিয়া এলে অন্য কোনো হোমস্টেতে থাকার ব্যাপারে ভাববো বা চিন্তা করবো। আমাদের রুম নাম্বার দীপজ্যোতি হোমস্টে, রুম নাম্বার 5। সেকেন্ড ডে মর্নিং আমাদের ব্রেকফাস্ট অলরেডি পাতে পড়ে গেছে। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর পাঁঠার মাংস। অসাধারণ, সকালে বলেছি যে অসাধারণ ব্রেকফাস্ট করেছি, অসাধারণ লাঞ্চ করেছি, ডিনার যেন সেটাকেও ছাড়িয়ে গেছে। কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে লোকে শুধু খাওয়ার জন্য আর ভিউয়ের জন্যই চলে আসবে। ছবিটা তুলে নিয়ে গেছি, কি করেছি, খাবারের টেস্টটা যদি কোথাও তুলে নেওয়া থাকতো যে কিরকম হয়, তাহলে হয়তো মানে অনেকে মনে ডাউট থাকতে পারে। ভাজা, পোস্ত, হ্যাঁ সত্যিই যেতে ইচ্ছে করছে। বলো বলো বলো। একটা জিনিসকে 10 বার এটা নেবেন ওইটা নেবেন, মানে এদের ভালোবাসা তাগিদে খাবো, এইটুকু খাচ্ছি এতটা। সত্যি কথা, এবার যতবার পুরুলিয়া ততবার দীপজ্যোতি। তোমরা কলকাতা থেকে এলে আসবে, নিজের মনে করে তোমাদের মতো এত সুন্দর আপ্যায়ন করতে পারবো না। সৌরভদার হোমস্টে, নাম দীপজ্যোতি। ভালোবাসা জন্মে গেল এই বাড়িটার প্রতি। বরাবুম স্টেশন থেকে আমাদের চক্রধরপুর, হাওড়া চক্রধরপুর ট্রেন ছেড়ে দিল। এখন সময় হচ্ছে 7:21। বন্ধুরা, পাহাড় এবং লাল মাটির দেশ পুরুলিয়া মানেই এক অন্যরকম টান। অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম মাটির কাছাকাছি কোথাও থাকার। অবশেষে আমরা একটা জায়গা বা হোমস্টে খুঁজে পেয়েছিলাম, দীপজ্যোতি হোমস্টে। এরম একটা হোমস্টে খোঁজার দায়িত্বভার আমার সঙ্গে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আমার স্ত্রী। দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করার পর, বলা যায় চিরুনি তল্লাশি করার পর, নাম পেলাম দীপজ্যোতি হোমস্টের। অনলাইন রিভিউ দেখে আমরা আশ্চর্য হয়ে গেছিলাম। সহস্রাধিক মানুষ এখানে রিভিউ দিয়েছে, তারপরেও এই হোটেলের রিভিউ বা হোমস্টের রিভিউ পুরোই 5, যা এই যুগের মানুষের কাছে অকল্পনীয় বলেই মনে হয়। তাই একটু ডাউট নিয়েই আমরা ফোন লাগালাম দীপজ্যোতি হোমস্টের বর্তমান কর্ণধার সৌরভের কাছে। ফোন লাগিয়ে সৌরভের সাথে কথা বলে যা বুঝলাম, এখানকার আতিথ্য গ্রহণ না করলেই বোধহয় সেটা আমাদের মস্ত বড় ভুল হবে। তবে আশ্চর্য হওয়া আমাদের আরও বাকি ছিল। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর যখন সৌরভকে জিজ্ঞেস করলাম কত টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, সৌরভ চমকে দিয়ে বলল 1 টাকাও নয়, শুধু গাড়ির বুকিং কনফার্ম করার জন্য সৌরভকে 1000 টাকা পাঠালেই হবে। মোট কথা হলো, আমরা যখন দীপজ্যোতি হোমস্টেতে 9 জন মিলে পৌঁছলাম, তখনও পর্যন্ত আমি মাত্র অ্যাডভান্স করেছিলাম 1000 টাকা। হোমস্টেতে নামার সঙ্গে সঙ্গেই সৌরভ নিজে এসে আমাদের সাদরে গ্রহণ করলো এবং আমাদের নিয়ে চললো আমাদের বুক করার রুমগুলোর দিকে। দেখো এখানটা দেখো, এই যে ব্যালকনি পাবে। আমরা পুরুলিয়া ট্যুরের জন্য টোটাল 3টে ফ্যামিলি গেছিলাম। অনুরোধ করা হয়েছিল 2টো ফ্যামিলিকে যেন ফার্স্ট ফ্লোরে রুম দেওয়া হয় এবং আমাদের রিকোয়েস্ট ছিল আমাদের যেন সেকেন্ড ফ্লোরে হিল ভিউ রুমের ব্যবস্থা করা হয়। এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। ক্যামেরায় কি অত ভালো আসছে কি জানি না, কিন্তু খালি চোখে এই ভিউ অসাধারণ সুন্দর। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে, এখানে সব কিছু অর্গানিক, নিজেরাই চাষ করছে, নিজেরাই সবজি তুলছে, ফল তুলছে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমরা এখন চলে এসেছি দীপজ্যোতি হোমস্টের ছাদে।
তো আছে কেমন দেখতে লাগবে? হেভি হেভি, এক নম্বর। অসাধারণ। এই আমাদের এবার ব্রেকফাস্ট সার্ভ করা হবে। হ্যাঁ, এরম যদি একটা ব্রেকফাস্ট করার জায়গা থাকে, রোজ আমরা চলে আসবো না? অসাধারণ, এরম ভিউ নিয়ে ব্রেকফাস্ট। হোটেল থেকে বাইরের দৃশ্যপট দেখে আমরা যতজন গেছিলাম সকলেই মুগ্ধ হয়ে গেছিলাম। এই ফগের জন্য পাহাড়টা একটু ধোঁয়াশা, আশা করি লাইট ব্রাইটার হলে ওটা ক্লিয়ার হবে। এত অল্প সময়ের মধ্যেই আমরা এত আন্তরিক ব্যবহার পেলাম, যেন মনে হলো আমরা নিজেদের বাড়িতেই ঘুরতে এসেছি। ঘটনাচক্রে আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন সরস্বতী পুজো ছিল, এবং বৈশাখী বাড়িতে যেমন সরস্বতী পুজোর সময় ছেলেকে মন্ত্রোচ্চারণ করায়, ওখানে গিয়েও সেই ব্যবস্থাই করলো। একটা সুন্দর দেওয়াল পাচ্ছি, যেখানে দীপজ্যোতি হোমস্টেকে সমস্ত অ্যাড দেওয়া হয়েছে, মানে দীপজ্যোতি হোমস্টে সম্বন্ধে ডিটেল দেওয়া হয়েছে, কী পাওয়া যায়, সত্যি যা আছে তাই পাওয়া যাচ্ছে, বা তার থেকে বেশি দিচ্ছে এরা। এখান থেকে কি একটা অ্যাপার্টমেন্ট কাইন্ড অফ জায়গা। গত রাত্রে সকলেই ট্রেন জার্নি করেছে, তাই সকলেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিল। ব্রেকফাস্ট করেই আমরা আবার লোকাল সাইট সিইং করার জন্য বেরিয়ে পড়ব। এই সুযোগটাকে কাজে লাগিয়েই আমি চলে এলাম ছাদে। ছাদ থেকে এখানকার পাহাড়ের দৃশ্যটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। এই হোমস্টের ছাদ থেকে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছিল। এই হোমস্টের ছাদে রাখা চেয়ারে বসে পাহাড় দেখতে দেখতে নিজের অজান্তেই অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এই হোমস্টের চারপাশের পরিবেশটা ছিল খুবই মনোরম এবং শান্ত। সামনে তুলসী মঞ্চ রয়েছে। এখানে বাড়িগুলো খুব সুন্দরভাবে নিজেদের সাজিয়ে রেখেছে, আর এক একটা রুম যেগুলো নিজেদের হচ্ছে একদম পুরো হোমস্টে তৈরি করেছে। আমি বাকিদের সম্বন্ধে বলতে পারবো না, কিন্তু এই হোমস্টেতে আসার পর আমার মনে হয় না আমি আর কোনোদিন পুরুলিয়া হলে অন্য কোনো হোমস্টেতে থাকার ব্যাপারে ভাববো বা চিন্তা করব। অসাধারণ আতিথেয়তা, অসাধারণ হৃদ্যতা, প্রত্যেকে খুব ভালো, খাওয়া দাওয়া অসাধারণ, মানুষের কথা চিন্তা করে এরা, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, সমস্ত ফেসিলিটিস অ্যাভেলেবেল। ছোটোখাটো টুকটাক সামান্য যে ছোটোখাটো জিনিসগুলো, ওগুলো যদি ইগনোর করা যায়, আমি তো বলবো নাম্বার 1। যদি কোনো রেটিং থাকে 1 স্টার টু 5 স্টার হোমস্টেতে দেওয়া যায়, তো আমি ডেফিনেটলি এটাকে 5 স্টার রেটিংই দেবো। দীপজ্যোতি হোমস্টে আমার জন্য অসাধারণ একটা হোমস্টে। যদিও আমার প্রথম থেকেই মনে হয়েছিল এই হোমস্টেটা একটু আলাদা হতে যাবে, এবং আমি রুম ট্যুর, মানে আমাদের এখানকার ট্যুর শুরু করার আগেই বলেছিলাম যে আমাদের এইবারে কিন্তু ট্যুরটা বেশ ভালোই হবে। কেননা আমি এখানকার যে কর্ণধার বর্তমানে সৌরভের সঙ্গে কথা বলেছিলাম। সৌরভ আমার থেকে ছোট, তাই নামই ধরলাম। একটা অসাধারণ মানুষ। আমি আজকালকার যুগে দেখিনি যে কেউ উইদাউট পেমেন্ট রুম বুকিং কনফার্ম করে, ঠিক আছে, গাড়ি কনফার্ম করে, দ্যাট টু উইথ মিনিমাল কস্ট। মাত্র 1000 টাকা নিয়ে আমরা এন্টায়ার 9 জন রুম ঘুরতে এসেছি। অ্যাডভান্স করেছি মাত্র 1000 টাকা, দ্যাট টু ফর দ্য কার বুকিং। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কতটা পরিষ্কার মনে না হলে এটা সম্ভব নয়। রুম পেয়েছি, দুটো না, ইনফ্যাক্ট 3টে রুম। তার মধ্যে 2টো রুম একসঙ্গে কম্বাইন করা আছে একটা ফ্ল্যাট কাইন্ড অফ জায়গার মধ্যে। এটা ঢুকলাম যেন মনে হচ্ছে একটা ফ্ল্যাটেই ঢুকেছি, ফ্ল্যাটে কারোর বাড়িতে ঢুকেছি। এই যে ঢুকতেই ডান দিকে একটা রুম আর লেফট সাইডে একটা ওয়াশরুম। এই রুমের কিন্তু ভেতরেও একটা ওয়াশরুম আছে। এটা হচ্ছে রুম। এই সেই জামা কাপড় সব খুলে ফেলা হয়েছে গা থেকে, এই যে চাদর ফাদর রয়েছে, চাদরের অবস্থা এরকম, সব ধামসাধামসি হয়েছে, কিন্তু তাতেও কিন্তু রুমটা আমার যথেষ্টই ভালো লাগছে। অনেকটাই স্পেশিয়াস, অনেকটা জায়গা, যথেষ্ট বড় জায়গা। এটা হলো একটা রুম। আয়না, ওয়াশরুম, যে ওয়াশরুম যথেষ্ট বড়। এই রুম থেকে যদি আমি দেখি বাইরের পোর্শনটা, বাইরের এখান থেকে ক্রস করে এবার আমি এগিয়ে চললাম আরেকটা রুমের দিকে। ওখানে আপাতত আমাদের পুরো লোক যতজন ঘুরতে এসেছি সবাই দাঁড়িয়ে আছে, কেন আমরা বেরোবো এখন ব্রেকফাস্ট করে। এই রেডি হচ্ছে সব,
সব উঠে পড়েছে, সব জামা কাপড় নিয়ে, জামা কাপড় পরে সবাই রেডি। এই রুমেও পাশের রুমের মতোই দুখানা বড় বড় বেড রয়েছে। এই বিছানাগুলো কিন্তু যথেষ্ট আরামদায়ক এবং প্রশস্ত। রয়েছে একটা বড় কাভার্ড এবং সঙ্গে রয়েছে লাগোয়া কমন ব্যালকনি। সবই রয়েছে এখানে। অনেক রুম রয়েছে এই দিক দিয়ে না, পুরো বারান্দা। হ্যাঁ আচ্ছা, পেছন অব্দি রুম, অনেক রুমের অ্যারেঞ্জমেন্ট বলো। পেছন অব্দি রুম রয়েছে, এখানে চারটে room আছে। সঙ্গে লাগোয়া যে ব্যালকনি জায়গাটা দেখলাম, যে স্পেসটা রয়েছে ব্যালকনি কাইন্ড অফ জায়গা, তাছাড়াও এই যে এখানটা জায়গা রয়েছে, অনেকটা জায়গা, আবার যখন ওটা কাটবো ওই জায়গায় কাটবো, ওটা আবার ডাবিয়ে কাটবো, অনেকটা জায়গা। ওই জায়গাটাই একটা করে লেয়ার তুলে আমাদের রুমের বাইরে বেরোলে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যে চোখ জুড়িয়ে যেত। আমাদের রুম নাম্বার দীপজ্যোতি হোমস্টে, রুম নাম্বার 5। বন্ধুরা, আমাদের রুমটাও ছিল বেশ বড় আর ছিমছাম। আমাদের রুমের মধ্যেও অন্য দুটো রুমের মতোই ছিল দুটো বড় বড় বেড। সপরিবারে থাকার জন্য এই ধরনের রুম একদম পারফেক্ট। ঘরে যেমন ফ্যানের ব্যবস্থা আছে, ঠিক সেরকমভাবেই গরমকালে প্রয়োজনে এসি চালানোর জন্য এসির ব্যবস্থাও এই রুমে রয়েছে। লাগেজ রাখার জন্য ঘরের মধ্যে যে কাভারটি রাখা ছিল তার মধ্যেও যথেষ্টই জায়গা ছিল। আমাদের বাথরুমটাও ছিল বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। শীতের দিনের জন্য গিজারের ব্যবস্থাও এখানে আছে। এক কথায় আরামদায়ক থাকার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই রয়েছে এই হোমস্টের প্রতিটি ঘরে। এই হোমস্টের প্রত্যেকটি ঘরের পরিবেশ বেশ মনোরম। রুমের ভেতর পা রাখলেই একটা ফ্রেশ আমেজ পাওয়া যায়। পরিষ্কার পরিপাটি করে রাখা বিছানা এবং ঘরের ডেকোরেশন মালিকের সুরুচির পরিচয় দেয়। এই হোমস্টের রুম আর তার পারিপার্শ্বিক শান্ত নিরিবিলি পরিবেশের সঙ্গে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনাও ছিল অসাধারণ। এরা টাইমে টাইমে ঘড়ি ধরে আমাদের 4 বেলা খাবার দিয়েছে। এর সাথেও সকাল এবং সন্ধেবেলায় ছিল চা বিস্কুটের ব্যবস্থা। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম, জিলিপি আর সবার পছন্দের শীতের নলেন গুড়। এটা একদম আলাদা রকম অনুভূতি ছিল যে ব্রেকফাস্টে এরমভাবে আমাদেরকে নলেন গুড় পরিবেশন করা হবে। আমরা সব অবশ্য শুধু ব্রেকফাস্টে নয়, যখনই লুচি পরোটা খেয়েছি সবসময় চেয়েছি, তাদের কাছে আবদার করেছি এবং সবসময় তারা আমাদের আবদারটাও মিটিয়েছে। অসাধারণ অসাধারণ। সেকেন্ড ডে মর্নিং আমাদের ব্রেকফাস্ট অলরেডি পাতে পড়ে গেছে। লুচি, জিলিপি, ডিম সেদ্ধ। শুরু করো খাওয়া, কেন আমাদের বেরোতে হবে এক্ষুনি। ব্রেকফাস্টে কোনো লিমিটেশন ছিল না। আমরা যতটা খেতে চাইতাম এরা ততটাই আমাদের সার্ভ করে যেত। হঠাৎ করেই আমাদের গ্রুপের একজন বলে উঠলো, এত খাবার খেলে রাত্রে খাবে কি করে? রাত্রে ডিনারটারও দরকার নেই, সন্ধ্যেবেলার লাঞ্চটাই, সন্ধ্যেবেলার যে পকোড়া দেবে খেও না, ওটা নিয়ে নিও, খেও না। অনেক এখানে চিকেন খাওয়ার পাগল আছে, তারা খেয়ে নেবে। সিরিয়াসলি বলছি, এই যে এই খাবারগুলোর সঙ্গে যে এই গুড়টা অ্যাড হয়ে গেল, খাবারের একটা অ্যাডিশনাল মাত্রা অ্যাড হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এই গুড় আমাদের ওখানে পাওয়া যাবে না। সকালের ভুরিভোজের পর দুপুরের লাঞ্চের আয়োজনও ছিল এলাহি। দুপুরে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, অর্গানিক বাড়িতে পোস্ত, আলু পোস্ত, সব বাঙালিরই খুব ফেভারিট। এছাড়াও ছিল মাছ, চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি আর সাথে মিষ্টি দই। প্রত্যেকটা রান্না ছিল অসাধারণ। হোমস্টের পাশের বাগান থেকে ফ্রেশ কড়াইশুঁটি তোলা হচ্ছিল। আমরা নিজেদের মধ্যে ইয়ার্কি মারছিলাম, এবার তাহলে হোমস্টেতে কড়াইশুঁটির কচুরি করার রিকোয়েস্ট করতে হবে। বলবে কি আমাদের এখানে, যদিও আমরা জানতাম না যে এই বাগানটি হোমস্টে নিজস্ব নাকি পাশের বাড়ির। আমাদের
লাঞ্চের মেন কোর্স মানে মেন কোর্সে আর এর ভেতরে যাওয়ার দরকার নেই, ডাল আর পোস্ত ব্যাস। এখানেই যদি মেনু শেষ হয়ে যায় তাহলেই হবে, ডাল আলু ভাজার পোস্ত। এর কোনো অল্টারনেটিভ নেই বাঙালি খাওয়া দাওয়াতে, ভাত ডাল আলু পোস্ত, তাও এরকম একটু হালকা হালকা জলো জলো আলু পোস্ত আরও স্পেশাল। ও এরম খাওয়া যেন যারা ঘুরতে আসে তারা অবশ্যই পায়, তার জন্য অবশ্যই আসতে হবে দীপজ্যোতি হোমস্টেতে। অসাধারণ অসাধারণ আতিথেয়তা, অসাধারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা। আজকে আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ শুরু হয়ে গেছে। লাঞ্চের মেনু হচ্ছে ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত আর পাঁঠার মাংস। এবং এই আলু পোস্তটা ইটসেলফ ইজ অমৃত সম। অন্যদিন বাড়িতে হলে হয়তো এই পোস্ত দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, ডাল আর পোস্ত দিয়ে, কিন্তু চার সঙ্গে অ্যাড হয়েছে পাঁঠার মাংস। পিসেমণি খেয়ে বলো কেমন হয়েছে। সামান্য কিছু বেশি অর্থের বিনিময়ে দ্বিতীয় দিন আমরা লাঞ্চে মাছের বদলে পাঁঠার মাংস খেয়েছিলাম। সন্ধেবেলার স্ন্যাক্সের জন্য আমাদের কাছে ঝালমুড়ি চপ অথবা চিকেন পকোড়ার অপশান ছিল। যে দুদিন সন্ধেবেলা আমরা ওখানে ছিলাম সেই দুদিনই আমরা চিকেন পকোড়াই নিয়েছিলাম। দীপজ্যোতি হোমস্টে থেকে দ্বিতীয় দিন সকল অতিথিদের জন্য একটা বোনফায়ার এবং মিউজিক্যাল চেয়ারের আয়োজন করা হয়েছিল। গরম গরম কফি আর পকোড়ার সাথে গানের তালে তালে কোমর দোলাতে বেশ ভালোই লাগছিল, এবং তার সাথে ছিল মিউজিক্যাল চেয়ারের অনাবিল আনন্দ। সেই খেলার মধ্যে দিয়ে চেনা অচেনা সবাই যেন এক হয়ে গিয়েছিল। শীতের সন্ধ্যেতে রাতের ক্যাম্পফায়ার আর তার সঙ্গে গরম গরম স্ন্যাক্স এক অদ্ভুত সুন্দর আমেজ তৈরি করেছিল। অসাধারণ, সকালে বলেছি যে অসাধারণ ব্রেকফাস্ট করেছি, অসাধারণ লাঞ্চ করেছি, ডিনার যেন সেটাকেও ছাড়িয়ে গেছে। কোনটা ছেড়ে কোনটা খাবো, সবই অসাধারণ। বাঁধাকপি আলু ভাজা চিকেন, কোনটা ছেড়ে কোনটা বলো, সবই দারুণ। কে রাঁধছে এত ভালো? তোমাদের রাঁধুনিকে তুলে নিয়ে যেতে হবে এবার। আমাকে আর দিও না রক্ষা করো। এই আমি এটা খেয়ে শেষ করি, তারপর লাগলে চাইবো, সব তুলে নেবো। ব্যাপক ব্যাপক খাওয়া দাওয়ার ব্যবস্থা। ওরে বাবা, কিভাবে করেছো মাংসটা? ওই তো দাদা এখানে। দাদা কি বানাচ্ছেন আপনি? আপনি বানাচ্ছেন? যা বানাচ্ছেন আপনি, ওরে বাবা। আমরা এবার কি বলবো আপনাকে? আমরা এবার রান্না ছেড়ে দেবো, বলবো আপনার কাছেই রান্নার হোম ডেলিভারি অর্ডার করতে হবে এবার। কি যে বানাচ্ছেন সকাল থেকে নিয়ে রাত অব্দি, বাবা অসাধারণ অসাধারণ। দাদার সঙ্গে দেখা হয়ে গেল। কি বলছিলাম? দুপুরে বলছিলাম এত রুটি খাবো না, সেটা আমি মানতে বাধ্য হচ্ছি। রান্নার জন্য আমি এতগুলো রুটি খেয়ে ফেলি। এর জন্য পুরোপুরি দাদার কৃতিত্ব। ভালো হয়েছে সব, দারুণ মানে দারুণ। আচ্ছা দেখো তুমি হোম দীপজ্যোতি খাবারের টেস্ট সম্বন্ধে আমাদের কিছুই বলার নেই। যে কদিন আমরা দীপজ্যোতি হোমস্টেতে ছিলাম সেই খাবার যে শুধু অসাধারণ ছিল তাই নয়, অত্যন্ত তৃপ্তিদায়ক ছিল। অনেক বড় বড় হোটেল আর হোমস্টে থেকেই আমরা খাবার খেয়েছি, কিন্তু সত্যি বলছি যে দীপজ্যোতি হোমস্টেতে যে কদিন আমরা ছিলাম, যে খাবার আমাদের সার্ভ করা হয়েছিল তার প্রত্যেকটি খাবারই আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম। দীপজ্যোতি হোমস্টেতে আমাদের যেভাবে আপ্যায়ন করা হয়েছিল তা বলে বোঝানো সম্ভব নয়। আমি এখানে যে আপ্যায়ন পেয়েছি তাকে আমার জীবনে সেরা বাঙালি আপ্যায়ন বলতে কোনো কুণ্ঠা বা দ্বিধাবোধ আমার মধ্যে নেই। আমাদের ফ্যামিলি মেম্বার আর খেতে পারছে না, তারা খাবার তুলে নেওয়ার জন্য অনুরোধ করছে।
কালকে বাঁধাকপি আমরা যখন খেতে নিয়েছিলাম খাবারের সঙ্গে, ভেবেছিলাম একটা সাইড ডিশ, কিন্তু এই বাঁধাকপি দিয়ে কেমন হলো, এই বাঁধাকপি দিয়ে খাওয়া কমপ্লিট করা যায়। আজকে ফুলকপিটারও তাই অবস্থা, আমার ফুলকপি শেষ, আমি চিকেন খাচ্ছি। ফুলকপিরও তাই অবস্থা, ফুলকপি শেষ করে দেওয়া হচ্ছে। মানে এই চিকেনের প্রয়োজনই নেই। অসাধারণ রান্না নিয়ে, রান্নার কোয়ালিটি নিয়ে, খাওয়ার কোয়ান্টিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। অসাধারণ খাবার, অসাধারণ খাবার। সাইড ডিশ দিয়ে খাওয়া। চিকেন সম্বন্ধে বলো। কালকেও বলেছি চিকেন দারুণ না, অন্য রকম ফ্লেভার। খাবারের টেস্টও মানে লোকে শুধু খাওয়ার জন্য আর ভিউয়ের জন্যই চলে আসবে এখানে। অসাধারণ, অসাধারণ। এই যে ম্যাডাম, আপনিও বলুন না, অন্যরকম টেস্ট। যদি এই মানে ছবিতে যদি আমরা হচ্ছে ছবিটা তুলে নিয়ে গেছি, কি করেছি, খাবারের টেস্টটা যদি কোথাও তুলে নেওয়া থাকতো যে কিরকম হয়, তাহলে হয়তো মানে অনেকের মনে ডাউট থাকতে পারে যে আমরা হয়তো এটাকে প্রমোট করছি, কিন্তু তা নয়। এমনিতেই এর টেস্ট অসাধারণ, অসাধারণ। রান্নাটাই আলাদা। এই তোমাকে খুঁজছি সব জায়গা থেকে। আমাদের শেষ দিনের লাঞ্চ শুরু হয়ে গেছে, অ্যাজ ইট ইজ। সেই অসাধারণ ডাল, আলু ভাজা, পোস্ত। হ্যাঁ, সত্যি যেতে ইচ্ছে করছে। বলো বলো বলো, সৌরভকে বলো। কাকিমার সাথে বোনের সাথে আলাপ হলো, এত ভালো, কত খুব ভালো লাগলো। আবার আসবো তো বটেই, আসবো তো। আমাদেরও খুব ভালো লেগেছে আপনাদের। ব্যাস, এটা ওর বাবার আশীর্বাদ যে তুমি আমাকে ধরেছো, দুটো বলে কথা অন্য ছেলে যেতে নিয়ে বলা যায় না। না, কাকু চেয়েছিলেন হয়তো আমাদের কথাবার্তা যোগাযোগ, তাই না? আলাদাই জিনিস ছিল। একদম একদম। এটাই আশীর্বাদ করবেন, বাবার মতোই হতে চান। একদম একদম। আমরা বললাম বোনও পড়াশোনা করে কাজ কিছু করুক, নিজের পায়ে দাঁড়াবে, হবে না। তুমি উন্নতি করো, আর কি বলবো। তুমি উন্নতি করো বলার মধ্যে মনে হচ্ছে আমি কত এজেড হয়ে গেছি। এরকমই লাগবে। ও সব সময় বলছি খুব ভালো। আমরা ছাড়াও এই হোমস্টেতে আরও যারা ছিল তারাও বেরোনোর আগে এই হোমস্টের প্রতি তাদের ভালো লাগা আর মুগ্ধতা প্রকাশ করে গেল। হয় একটা জিনিসকে 10 বার এটা নেবেন ওইটা নেবেন, মানে আমাদের এদের ভালোবাসা তাগিদে খাবো, এইটুকু খাচ্ছি এতটা। সত্যি কথা। না না, কলকাতা থেকে কখনো গেলে আসবেন। নিয়ে আসবে সৌরভদা। মা বোনকে নিয়ে কলকাতায় আসবে, ঘুরে যাবে। তোমাদের হোমস্টেতে আমরা মানে এত ভালো লেগেছে, এখান ছাড়া আর কোথাও ভাবাই যায় না, আমরা মানে এবার যতবার পুরুলিয়া ততবার দীপজ্যোতি, দ্যাট ইজ ফর শিওর। একদম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তখন ভিড় হলেও বলবো বাবা আসছি, আমাদের রুমটা দেখো। ভালোবাসার টানও তো মানে নিজের বেডটা ছেড়ে দেবে। না না, সেটাই তো করলো অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে। আমাদের তো তাই করলো, আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হলো। আমরা বললাম দেখো কোনো ব্যাপার নয়, মানুষের পাশে থাকা এটাই বিরাট ব্যাপার। এখন কেউ কাউর ঘেরায়। অনেকে কি পয়সা দিয়েছো, টাইম শেষ, দেরি করো। আর তুমি কি করবে, তুমি ভোগো। এটাই বড় কথা। ঠিক আছে, আর তোমরা কলকাতা থেকে এলে আসবে, নিজের মনে করে তোমাদের মতো এত সুন্দর আপ্যায়ন করতে পারবো না, যতটুকু চেষ্টা করা যায়। না না, ওইরকম আপ্যায়নের জন্য কিন্তু রাঁধুনিকেও নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের রাঁধুনি রান্নাও ব্রিলিয়ান্ট। যাই হোক, আমরা একটা নিজেদের বাড়ির মতো জায়গা পেলাম এবং মাঝে মাঝেই আসবো, এবং খালি ঘুরতে হলেও আসবো। আমি বলছি এবার যদি আমরা ঘুরতে নাও যাই, ছাদে বসে আপনাদের সঙ্গে দেখা করতেই আসবো, আর কিছুর দরকার নেই। বিদায় জানাই তোমাদের, আবার আসবো। নতমস্তকে প্রণাম জানাই পাহাড় রানীকে।
আমাদের এই হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি খরচ পড়েছিল 1200 টাকা করে প্রতিদিনের জন্য। পুরুলিয়া ঘুরতে যাব ঠিক করলাম। চলে এলাম বরাভূম সৌরভদার গ্রাম। সৌরভদার হোমস্টে নাম দীপজ্যোতি। ভালোবাসা জন্মে গেল এই বাড়িটার প্রতি। পরিবেশ আর আতিথেয়তা সবই অসাধারণ। সবখানেতেই অবাধ গতি, ছিল না কোনো বারণ। খাবার দাবার ব্যবহার এতই চমৎকার, হোমস্টে থেকে কোথাও যেতে মন চাইতো না আর। সন্ধ্যাবেলা নাচে গানে জমজমাটি আসর, খুশির মাঝে কখন যেন আপন হলো পর। ঘুরতে এসে যদি তোমরা দীপজ্যোতিতে থাকো, নিশ্চিতভাবে বলতে পারি হতাশ হবে না কো। 3 দিন দুরাতের জন্য পুরুলিয়ায় মাটির কাছাকাছি থাকতে এসে মাটির মানুষদের সাথে এভাবে মনের বাঁধনে জড়িয়ে পড়ব ভাবতে পারিনি। এই সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে। আবার আমরা ফিরে আসব পুরুলিয়ার টানে, দীপজ্যোতি হোমস্টের সৌরভ ভাই, কাকিমা ও বোন পূজার ভালোবাসার টানে। বাড়ি ফেরার দিন আমরা একটা সমস্যায় পড়েছিলাম। কি করব যখন বুঝতে পারছিলাম না, তখন সৌরভ ও তার পরিবার যেভাবে আমাদের পাশে দাঁড়ালো তা সারা জীবন মনে রাখবো। কি সমস্যা হয়েছিল আর কিভাবেই বা সেই সমস্যার সমাধান হলো তার কথা নিয়ে আসবো আগামী পর্বের ভিডিওতে। সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। এই ভিডিও সম্পূর্ণরূপে শেষ করার আগে আমরা শুধু এটাই বলতে চাই, এই ভিডিওটি কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমরা এই হোমস্টেতে থেকে যে অভিজ্ঞতা লাভ করেছিলাম সেটাই সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। If you like this video, kindly like, share, and subscribe.